ফটোশপের মাধ্যমে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত পরিবর্তন করা যায় এবং একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। প্রথমে আমরা নিউ প্রজেক্টে যেতে পারি, অথবা নিউ ফাইল থেকে আমরা নিউতে গেলাম। যার পর আমরা এখানে প্রিন্ট সিলেক্ট করলাম, এ4 সিলেক্ট করলাম, রেজুলেশনকে 300 রেখে এরপর যা দেখাচ্ছে আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা আমাদের ফেসবুকে এই ছবিটা পাঠানো হয়েছে, এটাকে আমরা কপি করে নেই। ছবিটা কপি করে নিয়ে এখানে এসে আমি কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল। কন্ট্রোল অল্টার টি ধরলে ছবির চতুর্দিকে হ্যান্ডেল আসবে। আমি এখন এটাকে বেশ বড় করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি বাঁকা হয়ে আছে, তো আমার সোজা করে এটাকে ক্রপ করতে হবে। সোজা করে কিভাবে ক্রপ করব? ক্রপ করার জন্য আমি ক্রপ টুল সিলেক্ট করে এই জায়গাটা আমরা ফ্রিতে রেখে আমরা নির্দিষ্ট সাইজে দিতে পারি, পিক্সেল আসবে তাইলে, কিন্তু আমরা সাইজে না দিয়ে এটাকে ফ্রি রেখে আমরা এটাকে ক্রপ করলে আমাদের কাটতে সুবিধা হবে। আমরা এটাকে ফ্রি রাখলাম, একদম ফ্রি রাখলাম, নাক বরাবর আমরা এভাবে করে আমরা কেটে দিচ্ছি। তো এখন কেটে দিলাম, ইন্টার চাপ দিলাম। ইন্টার চাপ দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, এটা কম্পিউটার ভেদে এটা বেশ কম হয়ে থাকে, এটা একটু লোড হতে একটু সময় নিলে। এখন দেখেন এখানে পিক্সেল নাই, অর্থাৎ এখানে ছবির কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড ইরেজ করা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব আমাদের কাজের সুবিধার্থে। এখানে নিউ লেয়ার চেপে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনলাম। ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে বসালাম, কিন্তু এটা ছবির উপরে হয়ে গেছে। তো আমরা এটাকে টেনে ছবির নিচে দিলেই আমার ছবিটি দেখা যাবে এবং যে ব্যাকগ্রাউন্ড, যেই জায়গাটা ব্যাকগ্রাউন্ড ছিল না ওই জায়গাটা দেখা যাবে। এখন আমরা সবগুলো লেয়ারকে একটা লেয়ারে পরিণত করব। লেয়ার থেকে আমরা ফ্ল্যাটার্ন ইমেজ কমান্ড দিলেই সবগুলো লেয়ার একটা লেয়ারে পরিণত হবে। তো অনেকে পেন টুল দিয়ে কাজ করে থাকেন। পেন টুল দিয়ে কাজ করলে অনেক সময় লেগে যায়। তো খুব দ্রুত আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল ব্যবহার করতে পারি। তবে ফটোশপ 7 বা সিএসে কুইক সিলেকশন টুল পাওয়া যায় না, এই কারণে ল্যাসো টুল আর ম্যাজিক ওয়ান টুল একসাথে ব্যবহার করে, ম্যাগনেটিক ল্যাসো টুল এবং ম্যাজিক ওয়ান টুল একসাথে ব্যবহার করে সেই ফটোশপ 7 ক্ষেত্রে কুইক সিলেকশনের কাজটা সেরে নিতে হয়। তো যেহেতু আমি আপডেট ভার্সন ব্যবহার করতেছি, কাজেই আমার এখানে কুইক সিলেকশন টুল নামে একটা টুল পেয়ে গেলাম। তো এটা সিলেক্ট করার পরে আমার কুইক সিলেকশনের কার্সরটি প্লাসের মতো খুব ছোট দেখাচ্ছে। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট চেপে, কিবোর্ড থেকে ডান দিকের সেকেন্ড ব্র্যাকেট চেপে আমি এটাকে বড় করলাম। বড় করার পরে এখান থেকে আমি মাথার দিকটাকে সিলেক্ট করে আনলাম। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেল। যেই জায়গাগুলো সিলেকশন বাইরে চলে গেছে আমরা এটাকে মাইনাস দিয়ে ইরেজ করে দেব। এখানে মাইনাস দিয়ে একটা চাপ দিতেই মাথার উপর সুন্দরভাবে বসে পড়ছে, আর এখানে দিতেই আমার এখানটায় সুন্দরভাবে বসে পড়ছে। তো কানের কাছে যে অংশটুকু থেকে যাচ্ছে ওইটা যদি ইরেজ করা সম্ভব হয় করলেন, আর না করলে একটু আঁকাবাঁকা থাকবে। তাতে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে আঁকাবাঁকা দেখাবে, কিন্তু আমরা এটা ব্রাশ মেরে পরবর্তীতে ঠিক করে দিচ্ছি। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি সিলেক্ট, সিলেক্ট থেকে ইনভার্ট সিলেক্ট, ইনভার্ট সিলেক্টের পরে কন্ট্রোল ধরে আমরা ব্যাক স্পেস চেপে দেব। তাইলে আমার ছবির পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা ঠিকঠাক হয়ে গেছে। এখন দেখেন কন্ট্রোল ডি চাপ দিলে আমার এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটা ডিসিলেক্ট হয়ে গেল। ডিসিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমি ছবিটাকে একটু জুম করে আনবো। আমি প্লাস ধরে এখান থেকে প্লাস ধরে ছবিটাকে জুম করতে চাচ্ছি। এটা ছোট হয়ে যাচ্ছে, আমি আবার প্লাসটা ধরি। আচ্ছা, আমি অল্ট ধরে যদি এখন চাপ দিই তাহলে এটা বড় হবে। এখন প্লাস আসছে, একবার অল্ট চাপার পরে
কানের দিকটা অমসৃণ, গলার দিকটা অমসৃণ। এই অমসৃণ অংশগুলোকে ঠিক করার জন্য আমরা ব্রাশ টুলের সাহায্য নিব। কিবোর্ড থেকে সেকেন্ড ব্রাকেট চাপলে ব্রাশের আকৃতি বড় হবে। সেকেন্ড ব্রাকেট ডান দিকেরটা চাপতে হবে অবশ্যই। আকৃতি বড় করার পর এখান থেকে আমি ব্রাশ করতেছি, নিচের কালারটা ধরতেছি, আমি কালারটাকে সোয়াইপ করে নিচ্ছি। সোয়াইপ করে নিচের কালারটাকে উপরে দিলাম, উপরের কালারটা নিচে দিলাম। এ পর্যায়ে আমি ব্রাশটা করে দিচ্ছি। ব্রাশটাকে আরেকটু ছোট করে নিলাম। কানের দিকটা একটু ইরেজ করে দিলাম। মুখের এই দিকটা একটু আঁকা বাঁকা আছে, এটুকু আমি ঠিক করে দিচ্ছি। এভাবে ব্রাশ করলেই এটা ঠিক হয়ে যাবে। চুলের এই দিকটা একটু আঁকা বাঁকা আছে, একটা ব্রাশটা টেনে দিলেই এই জায়গাটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে। অথবা আমি যদি আর একটু রাখতে চাই তাহলে আমাকে খুব সূক্ষ্মভাবে টানতে হবে। মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটাকে ছোট করে আনি। বড় হচ্ছে, এখন ছোট হচ্ছে। এখন আমরা এটাকে ফ্রিতে রেখে আবার ক্রপ করব। এন্টার চাপ দিলে আমার ছবিটা একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে খুব দ্রুত। দেখেন 5 মিনিটের ভিতরেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবি বানিয়ে ফেলেছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজে যেতে হবে। ইমেজ যাওয়ার পরে ইমেজের সাইজটা দিয়ে দিতে হবে। রেজলিউশন 300 রেখে আমি ওয়াইড হবে 40 মিলিমিটার এবং হাইট হবে 50 মিলিমিটার। এটা দিয়ে আমি ওকে করব। ওকে করলে আমার ছবিটা এখন বেশ ছোট দেখাচ্ছে। আমি একটু বড় করে আনি। রেজলিউশন ভালোই আছে, রেজলিউশন ভালোই আছে। তাহলে আমি এটাকে সেভ দিব। এখন ফাইল থেকে এক্সপোর্ট জেপিজি, জেপিজি দেওয়ার পরে এখন হোয়াইট আর হাইটটাকে পিক্সেলে দেখাচ্ছে। তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করে দেখতে পারি 472-এ আমার হাইট ঠিক মতো ধরছি কিনা। তাহলে আমি এখানে মিলিমিটার টু পিক্সেলে যদি আমি ওই ব্রাউজারে ইউনিট কনভার্টারের প্রথম ওয়েবসাইটটাতে যাই, তাহলে আমার এখানে হলো 591 ধরছে একটা। তাহলে আমি যদি 591 এটা পিক্সেলের ঘরে বসাই, 591 তার মানে হচ্ছে 156 মিলিমিটার। আর একটা হলো 472, 472 যদি দেই পিক্সেলের ঘরে 472, তার মানে 124 মিলিমিটার। যদি আমি 50 মিলিমিটার ইন্টু 40 মিলিমিটার দিয়েছি, কিন্তু এখানে ইমেজের সাইজ আরও বড় দেখাচ্ছে। যাই হোক, আমি মূল জায়গাতে 50-40 দিয়ে রেখেছি। তো এখন আমি এটাকে সেভ দিব। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার এটা সেভ হচ্ছে। আমি যে জায়গাটাতে রাখতে চাই, আমি আপাতত ডকুমেন্টসে নিউ প্রজেক্ট হিসাবে রাখলাম। ডকুমেন্টসে নিউ প্রজেক্ট হিসাবে রাখছি। রাখার পরে এটাকে আমি ওপেন করি। 18 কেবির একটা ফাইল, এখানে ওপেন উইথ চাপ দেই। মাইক্রোসফট অফিসের যেই ইটা আছে এটার মধ্যে আমরা ধরি। এখান থেকে আমরা এডিট পিকচারে আসি। এডিট পিকচারে আসার পরে আমরা এখানে যদি রিসাইজে যাই, রিসাইজে এখানে
এত গুণ এত পিক্সেল দেখাচ্ছে, এটাকে আমরা চাইলে রিসাইজ করে নিতে পারবো। তো এভাবেই আমরা খুব সহজে একটা পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করে ফেললাম। এর প্রপার্টিসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 17 কেবির একটা ছবি। আমি যদি আরও ডিটেলসে চলে যাই তাহলে এটাকে পিক্সেলে দেখাচ্ছে 591 472, তার মানে 124 বাই আপনার, অর্থাৎ পাসপোর্টের চেয়ে এটা বড় হয়ে গেছে। যাই হোক, আমরা পিক্সেলের মাপটা এরকমভাবে কনভার্ট করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি। এখন আমার সময় কম থাকার কারণে আমি এটা আর অন্য জায়গায় চাপ দিয়ে এখন পরিবর্তন করতেছি না। তো আমি যেটা করব, এটা যারটা তাকে সেন্ড করে দেবো এখন। তো ছবিতে উল্লেখিত ব্যক্তি এই ছবিটি আমাকে পাঠিয়েছিলেন। তো তাকে আমি কাজ শেষে যে ছবিটি দিচ্ছি সেটা আমি ডকুমেন্টসে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমি যে ছবিটি করেছি সেটা তাকে পাঠিয়ে দিলাম। ছবিটি অলরেডি তার কাছে চলে গিয়েছে। তো এভাবেই আপনারা খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যাবার আগে পাসপোর্ট সাইজের মাপটা বলে যাচ্ছি। পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে, আমরা ইমেজ সাইজে আসি। ইমেজ সাইজে দেখেন আমার সাইজ ঠিক দেখাচ্ছে 40 মিলিমিটার গুণ 50 মিলিমিটার। হ্যাঁ, 300 পিক্সেল। 300 পিক্সেল, এটা হচ্ছে আমার ইমেজের অরিজিনাল যে সাইজ এটা। তো এটাই হচ্ছে মূলত পাসপোর্ট সাইজ ছবির অরিজিনাল মাপ। কিন্তু আমি যখন এটাকে এক্সপোর্ট করেছি জেপিজিতে, তখন আমার এটাকে যদি মিলিমিটারে দেই তাহলে দেখেন 40 50 ঠিক আছে। অর্থাৎ আমি চাইলে এটাকে পিক্সেলে দেখাচ্ছে দেখাক, আমি এখান থেকে মিলিমিটার দেখাই দিয়ে তারপরে কোনো জায়গায় চাপ না দিয়ে আমি নিউ প্রজেক্ট এটাকে রিপ্লেস করে দিতে পারি। তো আমি নিউ প্রজেক্ট রিপ্লেস করছি। আমি মেসেঞ্জার আবার চলে যাই, আগেরটাকে ডিলিট করে দিই, এখান থেকে রিমুভ দিয়ে দিলাম। পরে এখান থেকে অ্যাটাচ ফাইলে গেলাম। অ্যাটাচ ফাইলে যাওয়ার পরে ডকুমেন্টস থেকে এখানে এই যে ছবি আমি এটা আনলাম, আনার পরে সেন্ড করে দিলাম। আমার কাজ শেষ হয়ে গেছে। এটা 40x50 মিলিমিটার পাসপোর্ট সাইজের ছবি। তো খুব অ্যাডভান্স ওয়েতে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পাসপোর্ট সাইজ করে দেখালাম। তো বিনিময়ে আপনাদের কাছে লাইক, কমেন্ট এবং ভিডিওগুলো আপনার স্বার্থে আপনি ফেসবুকে শেয়ার করে রাখবেন নিশ্চয়ই। কারণ হচ্ছে ফেসবুকে শেয়ার করলে এই ভিডিওগুলো হারাবে না, আপনার প্রোফাইলেই থেকে যাবে। আপনার ফেসবুক আইডিতে ঢুকলেই এই ভিডিওগুলো দেখতে পারবেন। তাছাড়া মাঝে মধ্যে ফেসবুকের আইডিগুলো ফ্রিতে ব্রাউজ করার সুবিধা পাওয়া যায়, তখনও দেখতে পারবেন। আবার কম ডাটা খরচে ফেসবুকে সুবিধা দিয়ে থাকে, কাজে ফেসবুকে এটা আপনার সুবিধার্থে শেয়ার করে রাখবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।